সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমি নাজমুল সাকিব, মাইলস্টোন ইসলাম কলেজ, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি তোমাদের পূর্বের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল ওখান থেকে কয়েকটি কোশ্চেন করব, তোমরা আমার সাথে মিলিয়ে নিও। প্রথম প্রশ্ন দেখো, সামান্তরিকে সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি কত? সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি বা এক সমকোণ। পরবর্তী প্রশ্ন আমাদের যে দুইটি উপাত্ত দেয়া থাকলে কোন চতুর্ভুজ আঁকা সম্ভব? যদি আমাদের দুইটি উপাত্ত দেয়া থাকে তাহলে আমাদের দুই ধরনের চতুর্ভুজ আঁকা সম্ভব, আয়ত বা রম্বস। আমরা আয়ত আঁকতে পারবো অথবা রম্বস আঁকতে পারবো। তারপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন যে একটি চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়? মানে আমরা একটু আগে শিখেছি যে দুইটি উপাত্ত দেয়া থাকলে আমাদের আয়ত বা রম্বস আঁকা সম্ভব, কিন্তু যে কোনো চতুর্ভুজ অঙ্কনের জন্য পাঁচটি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়। কিন্তু আমাদের যে নির্দিষ্ট চতুর্ভুজগুলি আছে, বর্গ, আয়ত, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, এই সমস্ত চতুর্ভুজগুলি এবং ঘুড়ি যেগুলি রয়েছে এগুলি আঁকার জন্য আমাদের পাঁচটি উপাত্ত হলো সম্ভব। একটি চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন হয়? পাঁচটি। তারপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন যে একটি বাহু বা কর্ণ দেয়া থাকে, যে একটি বাহু বা কর্ণ দেয়া থাকলে আমাদের কোন ধরনের চতুর্ভুজ আঁকা সম্ভব? একটি বাহু বা কর্ণ দেয়া থাকলে আমাদের বর্গ আঁকা সম্ভব। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের দেখো যে সর্বশেষ প্রশ্ন আমাদের কোন চতুর্ভুজ অঙ্কনের জন্য সবচেয়ে কম উপাত্তের প্রয়োজন হয়? আমরা যখন একটা চতুর্ভুজ আঁকবো তার ভিতরে কোন চতুর্ভুজটা অঙ্কনের জন্য আমাদের সবচেয়ে কম উপাত্তের প্রয়োজন হয়? চতুর্ভুজটির নাম হচ্ছে আমাদের বর্গ। এর মানে হচ্ছে দেখো, আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো যে একটি উপাত্ত প্রয়োজন হয় বর্গ আঁকার জন্য, দুইটি উপাত্ত প্রয়োজন হয় আয়ত রম্বস আঁকার জন্য, তিনটি উপাত্তের প্রয়োজন হয় সামান্তরিক আঁকার জন্য। তারপরে দেখো আজকে আমাদের যে বিষয়গুলি আলোচনা হবে অনুশীলনী 11 তথ্য উপাত্ত, এই অধ্যায়টা খুবই সহজ। তোমাদের পূর্ববর্তীতে যে ভিডিও ক্লাসগুলি দেওয়া হয়েছে আশা করি সবাই ভালো করে দেখেছো। এই চ্যাপ্টারটা আমরা যদি শিখি তাহলে গাণিতিক সূত্রের সাহায্যে ভর, বৈকল্য, প্রচুরক এই বিষয়গুলি আমরা এর সমস্যাগুলি সমাধান করতে পারবো এবং আয়তরেখা যেগুলি আছে আয়তরেখাগুলি আমরা অঙ্কন করতে পারবো। এবং আজকে তোমাদের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো আমি অনুশীলনী 11 এর 15 এবং 16 দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব এবং আজকে তোমাদের লেসন নম্বর হচ্ছে 20। তাহলে চলো আমাদের 15 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। যে 30 জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দেয়া আছে। দেখো আমাদের এখানে কি ধরো 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার যে প্রাপ্ত নম্বরগুলি দেয়া আছে এই ডাটাগুলি দেয়া থাকবে, ঠিক আছে? এই অভিন্নস্ত উপাত্তগুলি থেকে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেনগুলি সমাধান করব, যেমন শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয়, শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব এবং সারণী থেকে আমরা গড় নির্ণয় করব। খুবই সহজ, সৃজনশীল, আশা করি সবাই করতে পারবে। আমাদের প্রথম প্রশ্ন দেখো, প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের প্রথম এই কলম সৃজনশীল শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের যে উপাত্তগুলি দেয়া থাকবে সেই উপাত্তগুলির ভিতর থেকে আমরা দেখব সর্বনিম্ন মান কত দেয়া আছে এবং সর্বোচ্চ মান কত দেয়া আছে। তাহলে তোমরা পুরোপুরি দেখবে। দেখো আমি এখানে দুইটা মান করে রেখেছি, 42 হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান হচ্ছে 73। তাহলে আমরা জানি শ্রেণী সংখ্যা বের করার জন্য আমাদের শুরুতেই পরিসর বের করতে হয়। দেখো পরিসর বের করার জন্য আমাদের সর্বনিম্ন মান সর্বোচ্চ মান আমাদের দরকার হয় এবং পরিসরের সূত্রটা হচ্ছে কি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এই যোগ 1টা কিন্তু ভুলে যাওয়া যাবে না, এই যোগ 1 কে মনে রাখতে হবে। তাহলে সর্বোচ্চ মান ছিল আমাদের 73, সর্বনিম্ন মান আমরা পেয়েছি 42, এই যে 42 দেখো, আর এই যোগ 1 যোগফলে আমরা পেয়ে যাই মান 32। আর আমাদের শ্রেণী ব্যক্তি দেয়া আছে আমাদের 5, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এখন যদি আমরা শ্রেণী সংখ্যা বের করি, দেখো শ্রেণী সংখ্যা বের করার জন্য কি করতে হবে? পরিসর যেটা পাবো সেটাকে শ্রেণী সংখ্যা এই শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ দিতে হবে। পরিসরকে যদি আমরা যে পরিসর যেটা পেয়েছি এটাকে যদি শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ দেই, যেমন 32 কে যদি 5 দ্বারা ভাগ দেই তাহলে 6.4
অর্থাৎ 7। শ্রেণী সংখ্যা সর্বদা কি হয়? পূর্ণ সংখ্যা হয়। তাহলে শ্রেণী সংখ্যা হবে কয়টি? 7টি। শ্রেণী সংখ্যাকে সবসময় আমরা পূর্ণ সংখ্যা দেব। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো। এই বিষয়গুলি তোমরা সপ্তম শ্রেণীতেও শিখেছো। এখন দেখো আমাদের যে গুরুত্বপূর্ণ পার্ট, এই পার্টটা হচ্ছে আমাদের যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। খুবই সহজ। যেমন দেখো আমরা কিভাবে শুরু করেছি, আমরা সর্বনিম্ন হচ্ছে 42। দেখো 42 যেহেতু সর্বনিম্ন, তাহলে 42 থেকে শ্রেণীব্যাপ্তি 5 ধরো। দেখো 42, 43, 44, 45, 46। দেখো 42 থেকে 46 পর্যন্ত গেলাম, এই যে এখানে, ঠিক আছে? 42 থেকে 46, 46 এর পরের ডিজিটটা কত হয়ে যাবে? 47, 47, 48, 49, 50, 51। আবার এখানেও পরের ডিজিট 52, 52 সহ গুণবা। যখন কাউন্ট করব তখন কিন্তু 52 কাউন্ট করতে হবে। 52, 53, 54, 55, 56। এভাবে করে আমরা কাউন্ট করতে করতে আমাদের সর্বোচ্চ যেহেতু 73, তাহলে 73 এর পর পর্যন্ত যাব। তাহলে 72 এর পরে আমরা 5 দিতে হবে। 72, 73, 74, 75, 76। আবার অনেকে 72 এর পরে লাস্টে 73 লিখে না। শ্রেণী ব্যবধান কিন্তু তোমার প্রত্যেকটাকেই 5 করে করে দিতে হবে। তারপরে দেখো আমরা টেলি চিহ্ন কিভাবে বসাবো। আমরা মনে করো 45 কে কেটে দেব, 45 এর যে ঘর আছে 45 এর ঘরে বসাবো, ঠিক আছে? আবার দেখো 45 আছে এই ঘরে, তাহলে এখানে একটা টেলি বসাবো। আবার 42 কে কেটে দেব, এই ঘরে বসাবো। আবার 60 কেটে দেব, 60 এর ঘর হচ্ছে কোনটা? এই ঘর। এইভাবে করে করে একটা একটা করে কেটে আমরা দেব 4টা টেলির পরে পঞ্চম টেলিটা আমরা এই দিক থেকেও দিতে পারি অথবা এই দিক থেকেও দিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা টেলি চিহ্ন 4টার পরে পঞ্চম টেলিটা কোণাকুণি করে দেব, আড়াআড়ি করে। এইভাবেও দিতে পারি অথবা এইভাবেও দিতে পারি। এবং দেখো 5টার পরে আবার যদি শুরু হয় তখন আমরা আবার নতুন করে শুরু করব। 5টা টেলি যখন দেব, তারপরে 6টা টেলিটা কিন্তু আবার আলাদা করে দেখব। তারপর 7, 8, 9 আবার 10টা এরকম ভাগ করে দেব। তাহলে এইভাবে করে করে একটা কাটবে, একটা লিখবে। তবে এই পার্টটা করার সময় সবাই একটা জিনিস মনোযোগ সহকারে খেয়াল রাখবে যে সর্বনিম্ন থেকে আমরা শুরু করব। অনেকে 41 থেকে শুরু করে, 40 থেকে শুরু করে। সর্বনিম্ন থেকে শুরু করলে একটা সুবিধা আছে, তোমাদের পরীক্ষার হলে কিন্তু একটা রেজাল্ট মিলানোর একটা প্রবণতা থাকে। সেই কারণে যদি এক একজনের স্টার্টিং পয়েন্টটা এক এক ধরনের হয় তাহলে টেলি চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই কারণে যাতে সবার রেজাল্ট এক হয়, যাতে তোমার কনফিডেন্সটা বেড়ে যায়, তোমরা পরীক্ষা শেষ করে কিন্তু অনেকে মিলাও যে টেলি কার কত কিভাবে আসছে শ্রেণী। এই জন্য সবাই সর্বনিম্ন থেকে শুরু করবা এবং লাস্টে গিয়ে আমাদের যেখানে সবারই শেষ কিন্তু একই হবে, যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান 5 ধরে আমরা করেছি। ওকে? আর এখানে একটা জিনিস খেয়াল করবে যে চতুর্থ টেলির পরে পঞ্চম টেলিটা বাঁকা করে দিবে। আর এই কোণাকুণিও দিতে পারো, এই কোণাকুণি তোমাদের বইতে এই কোণাকুণিও দেওয়া যাবে, এই কোণাকুণি যে কোনো একভাবে দিলেই চলবে পঞ্চমটা, কিন্তু আবার ষষ্ঠটা আলাদা করে শুরু করতে হবে। ওকে? তাহলে আমরা প্রত্যেকটা একটা ডিজিট কাটবো, একটা স্থানে বসাবো, একটা কাটবো, একটা বসাবো, এরকম করে করে আমরা উপাত্তগুলোকে কি করে ফেলবো? বিন্যস্ত করে ফেলবো। এবং আমরা সবসময় মনে রাখবো গণসংখ্যা কিন্তু 30 জন শিক্ষার্থী দেওয়া ছিল, 30ই হতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের জেএসসি পরীক্ষা কিন্তু খ এবং গ মিলে একটা সৃজনশীল হয়। সো আশা করি যখন খ এবং গ মিলে একটা সৃজনশীল হবে তখন গ এর ক্ষেত্রে কিন্তু তখন তোমাদের টেলি চিহ্ন দিতে হবে। এখন দেখো এটা গ নম্বর করার সময় কিন্তু আমি টেলি চিহ্ন ব্যবহার করিনি। কেন করিনি? কারণ আমরা তো খতে ব্যবহার করেছি। যদি তুমি এটা সরাসরি খতে করো বা গতে করো, যেখানেই করো, যদি ডাইরেক্ট গড় বের করো, গণসংখ্যা সারণী আগে না তৈরি করো, তাহলে কিন্তু টেলি চিহ্নের গড়টা অবশ্যই দিতে হবে। এখানে দেখো ঠিক শ্রেণীব্যাপ্তি দিয়ে নিয়েছি। শ্রেণীর মধ্যমান, দেখো শ্রেণীর মধ্যমান বের করার একটা সূত্র রয়েছে কি? এই 42 এবং 46 এই দুটো যোগ করো। তাহলে আমরা খ থেকে এই সাধারণ এটা লিখবো, আর গণসংখ্যা যেটা পেয়েছি এটা লিখবো। শ্রেণীর মধ্যমান, মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করি এবং গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। দেখো মধ্যমান বের করার জন্য আমরা কিভাবে জিনিসটা করব? দেখো এই 42 এবং 46 দুইটা সংখ্যা আমরা যোগ করে 2 দ্বারা ভাগ দেব। তাহলে দেখো 42 এবং 46 যোগ করলে হয় 88, 88 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 44। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। এই দুইটি সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ। তারপরে দেখো শুধু একটা বের করব আমরা, বাকিগুলি কিভাবে বের করব? দেখো যেহেতু আমাদের শ্রেণীব্যাপ্তি ছিল 5, এই জন্য আমরা 5 যোগ করব। দেখো এই 44 এর সাথে 5 যোগ করলে হবে 44, এর সাথে 5 যোগ করলে 45, 46, 47, 48, 49,
44 এর সাথে 5 যোগ 44 সমান না কিন্তু 44 আর 5 49 49 আর 5 54 54 আর 5 59 5 করে করে যোগ করবা। এখানে কিন্তু আমরা 42 সহগুণী দেখো দুটো দুই ধরনের হিসাব 42 43 44 45 46 শ্রেণীব্যক্তির ক্ষেত্রে 42 ও কাউন্ট করতে হয় 46 ও কাউন্ট করতে হয়, কিন্তু মধ্যমান বের করার সময় মনে রাখবা প্রথমটা বের করব দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ এবং পরেরগুলি বের করার জন্য যেহেতু শ্রেণীব্যক্তি 5 এই জন্য 44 এর সাথে 5 যোগ করব 49 এর সাথে 5 যোগ করব এগুলোর সাথে 5 যোগ করে করে আমরা করে ফেলব। ওকে, আর দেখো xi * fi কিভাবে বের করব? এই xi এর মান এটা fi এর মান এটা, এই দুটো গুণ করে এটা লিখব, আবার এই দুটো গুণ করে এটা লিখব, এই দুটো গুণ করে এটা লিখব, এই দুটো গুণ করে এটা লিখব। তাহলে এইভাবে দুটো গুণ করে এটা লিখব। লেখার পরে আমাদের এই যে দেখো xi fi, তাহলে মধ্যমানকে আমরা xi ধরব, গণসংখ্যাকে fi ধরব। এই জিনিসটা তোমরা গত পরীক্ষায় শিখেছো। তারপরে এখানে যে মানগুলি পাবো সবগুলি আমরা যোগ করে দিলে হবে 1675। 1675 হচ্ছে xi fi এর যোগফল এবং মোট গণসংখ্যা হচ্ছে 30। এখন যদি আমরা দেখো সমষ্টি বের করি, সরি এরপরে যদি আমরা দেখো এই সমষ্টি বের করার পর যদি আমরা গড় বের করি, দেখো গড় বের করার জন্য আমাদের কি হবে? সামেশন অফ xi fi কে আমরা n দ্বারা ভাগ করব। দেখো আমি একটু সাইডে লিখেছি কিন্তু এটা তোমরা নিচে লিখবে। সামেশন অফ xi fi কে n দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 1675 কে যদি আমরা 30 দ্বারা ভাগ দেই, সমষ্টিকে যদি 30 দ্বারা ভাগ দেই তাহলে 55.83 পাবো। দেখো আমাদের পরীক্ষাগুলোতে দুইটা সৃজনশীল আসছে তথ্যপত্র থেকে, কিন্তু গড় নির্ণয়টা কোনো না কোনো সৃজনশীলের ভিতরে থাকে। খুব সহজ একটা সৃজনশীল, আশা করি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো তাহলে আমরা আমাদের পরবর্তী সৃজনশীলে চলে যাই। যে 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় আমাদের দেয়া আছে, একটা সারণী দেয়া আছে। এখানে আমাদের সারণী থেকে আমাদের দুইটা কোশ্চেন করেছে। দেখো এখানে সঞ্চয় এবং গণসংখ্যা দেয়া আছে, বলছে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার সারণী আমরা তৈরি করব। দেখো খুবই সহজ একটা সৃজনশীল। দেখো আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণী কিভাবে তৈরি করি, যে আমাদের সঞ্চয় যেটা দেয়া আছে সেটা লিখব, গণসংখ্যাটা আমরা লিখব। মোট গণসংখ্যা আমাদের 50 দেয়া আছে, তাহলে এটা ক্রমযোজিত কিভাবে লিখব? যেমন দেখো 6 এর জন্য এখানে 6 লিখব, এখানে প্রথমে যেই সংখ্যাটাই দেয়া থাকবে সেটা আমরা লিখব। ক্রমযোজিত মানে ক্রমে ক্রমে যোগ হবে। এখানে দেখো তারপরে 6 এর সাথে 8 যোগ করব, এই 6 এবং 8 যোগ করলে হয়ে যায় 14 এবং 14 এর সাথে 13 যোগ করলে হয়ে যায় 27। কোনাকুনি যোগ। দেখো 6 এর সাথে 8 যোগ করে 14, 14 এর সাথে 13 যোগ করে 27, 27 এর সাথে 10 যোগ করে 37, 37 এর সাথে 8 যোগ করে 45, 45 এর সাথে 5 যোগ করে 50। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার যদি সংখ্যাটা লিখতে চাও, তাহলে কোন শ্রেণীর গণসংখ্যার সাথে যদি পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যাগুলি যোগ করা হয় তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যায়। তাহলে আমরা আবারও আমি একটু আলোচনা করে দিচ্ছি। এই 6 এর জন্য এখানে 6 লিখব, 8 এর জন্য 6 এর সাথে 8 যোগ করে লিখব 14, 14 এর সাথে 13 যোগ করে লিখব 27, 27 এর সাথে 10 যোগ করে লিখব 37, 37 এর সাথে 8 যোগ করে 45, 45 এর সাথে 5 যোগ করে 50। এভাবে করে আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করব। পরবর্তীতে আমরা দেখো সারণী থেকে গড় নির্ণয় করব। সারণী থেকে গড় নির্ণয় করার জন্য দেখো সঞ্চয় যেটা দেয়া আছে লিখব টাকায়, আর আমরা একটু আগে শিখেছি মধ্যমান বের করতে হবে, গণসংখ্যা লাগবে। মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করি, গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। xi * fi। দেখো এই মধ্যমান বের করার জন্য 41 এবং 50, 41 এবং 50 যোগ করলে হয় 91। 91 কে 2 দ্বারা ভাগ দিলে 45.5। এই 0.5 ও কিন্তু লিখতে হবে। অনেকে মনে করে পূর্ণ সংখ্যা লিখব না, শুধু একটা জায়গায় পূর্ণ সংখ্যা লিখতে হয়, যেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। দেখো শ্রেণী সংখ্যা বের করার সময় পূর্ণ সংখ্যা লিখতে হয়। এই জন্য আমরা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, 51 আর 60 যোগ করে 2 দ্বারা ভাগ দেওয়ার কি আমাদের দরকার আছে? নেই। কারণ হচ্ছে দেখো 41 থেকে 50 আমরা করব 41, 42, 43, 44, 45, 46, 47, 47, 49, 50। আমাদের কত আসলো? 10। এর মানে কি 45 এর সাথে 10 যোগ করলে 55.5, 55.5 এর সাথে 10 যোগ করলে 65.5, 65.5 এর সাথে 10 যোগ করলে 75.5, এটার সাথে 10 যোগ করলে এরকম করে করে আমরা পুরোটা বের করে ফেলবো। দেখো তারপর আমরা কি করব? এই দুটো গুণ দিয়ে এটা লিখব, এই দুটো গুণ দিয়ে এটা লিখব, এই দুটো গুণ দিয়ে এটা লিখব। ঠিক আছে? আমাদের x এর সাথে f এই দুটো গুণ দিয়ে যে লিখব, তারপর সবগুলি যোগ করে ফেলবো, যেটা হবে সামেশন অফ xi fi
আর মোট গণসংখ্যাকে আমরা লিখবো n। এখানে মোট লিখলে সামেশন চিহ্নটা দেওয়ার দরকার হয় না, তবে অনেকে আবার লাস্টে গিয়েও দেওয়া হয়। এই জন্য আমি বলবো এখানে তোমরা দেও মোটো লেখা, এখানে সামেশন দিয়েও তোমরা প্রকাশ করো। এখন দেখো এটা যদি আমরা গড় নির্ণয় করি, দেখো গড় নির্ণয় করার জন্য আমরা কি লিখবো, যে সামেশন অফ xi fi ডিভাইডেড বাই n। এই যে 3485 কে আমরা যদি 50 দ্বারা ভাগ দেই সেটা পেয়ে যাব, উত্তরটা আমরা পেয়ে যাব। আশা করি তোমরা গড় নির্ণয়গুলি খুব ভালো করে জানো। ওকে, আয়তলেখে আমি একটা নিয়মে সাধারণত শিখাই, সাধারণত গণসংখ্যা তো একটা মান দেয়া থাকবেই, আর শ্রেণী ব্যক্তিটা চেঞ্জ হয়। যেমন দেখো আমি 3টা ম্যাথ তোমাদের এখানে আয়তলেখ শেখাবো। যেমন 46 থেকে 50, এটা হচ্ছে 46 থেকে 50 শ্রেণী ব্যবধান হচ্ছে কত, দেখো 5, এর জন্য শ্রেণী ব্যক্তি 5। ওকে, শ্রেণী ব্যক্তি এখানে 5 ধরে যেটা আছে সেটা শেখাবো। তারপর আছে শ্রেণী ব্যক্তি যেখানে 10, এখানে দেখো 41 থেকে 50 শ্রেণী ব্যক্তি 10, 10 হলে আমরা কিভাবে করব। আর শ্রেণী ব্যক্তি যখন 5 10 সাধারণত অনেক সময় থাকে, না থাকলে যদি আমাদের 5 10 ছাড়া যে কোনো শ্রেণী ব্যক্তি থাকে তাহলে আমরা কিভাবে লিখবো। তবে সবগুলোর সিস্টেমই সেম। দেখো কিভাবে, আমি একটু 2 মিনিট 5 মিনিটের ভিতরে আমি দেখাই দিচ্ছি। দেখো যে শ্রেণী ব্যক্তি 46 থেকে 50, 46 থেকে 50 শ্রেণী ব্যক্তির অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বের করার জন্য এই 46 এর 0.5 কম লিখবা, মানে 46 দেয়া আছে আমরা লিখবো 45.5। ঠিক আছে, 45.5, এই 0.5 এখানে কম লিখবো আর এখানে 0.5 বেশি লিখবো। আবার এখানে 51 হইলে কি লিখবো, 50.5। দেখো এটার সাথে আবার এটা মিল আছে, এই দুইটা মিল থাকবে। তারপরও দেখে একদম দ্রুত লিখে বলতে পারবো 50.5 আর এখানে হবে 55.5, মানে 0.5 কম। এখানে 56 হইলে 55.5, 60.5, এখানে হচ্ছে 60.5, 65.5, মানে এই কোনাকুনি মিলে যাবে। আর 65.5, 70.5, 70.5, এটা এই মানগুলি। আর গণসংখ্যা তো আমাদের দেয়াই থাকবে। এখন দেখো এই শ্রেণী ব্যক্তি বের করার জন্য যে আমাদের যে কাজগুলি করতে হবে, আমরা এই অক্ষ দেব। এখানে যদিও আমি গ্রাফটাকে একটু কেটে বসানো হয়েছে ছোট এসে, তোমাদের অনেক বড় গ্রাফ পেপার পাবে, যে আমরা এই যে দুইটা অক্ষ এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম, অনেকে এখানে এক্স প্রাইম দাও এখানে ওয়াই দাও, ওয়াই প্রাইম দাও ভুলে, আবার ও বিন্দু মূল বিন্দু দাও না। ঠিক আছে, কিন্তু তোমরা যদি মনে করো আমি প্রাইম স্যার দেব না, নাও দিতে পারো, তাও সমস্যা নেই, কিন্তু এই ও এক্স ও ওয়াই দিতেই হবে মাস্ট। ওকে, তবে গ্রাফে যেহেতু আমাদের এক্স ও এক্স প্রাইম অক্ষ থাকে, ওয়াই ওয়াই প্রাইম অক্ষ থাকে, এটা দেয়াটা সবচেয়ে ভালো। দেখো তাহলে এই যে আমরা এই 5 ঘর পরে, এই 5 ঘর পরে এই যে মানগুলি আছে, এই মানগুলি আমরা এই সিস্টেমে বসাবো। দেখো এই এই যে মানগুলি আছে, এই বাম পাশের এই সব মানগুলি বসাবো, এই বাম পাশের, আর এই মানটা বসাবো। এর মানে আমি এটাকে যদিও দেখো একটু কালার করে দিলে সবাই বুঝতে সুবিধা হবে, যে এল সিস্টেমে আমরা এল সিস্টেমে যে মানগুলি থাকবে এই সব মানগুলি আমরা বসিয়ে করব। তবে তুমি যে যে নিয়মই শেখো না কেন তথ্যপাত, ওই একটা নিয়মই বারবার প্র্যাকটিস করবে। তোমরা যেহেতু এখন ছোট, তোমাদের বিভিন্ন নিয়মে প্র্যাকটিস করতে গেলে অনেকে অসুবিধা হয়। এই জন্য সবাই দেখো এল সিস্টেমে যে মানগুলি আছে, এই এল এল সিস্টেমে যেমন 45.5, প্রথম এই 5 ঘর পরে গিয়ে এখানে লিখবো 45.5, পরের ঘরটাতে লিখবো 50.5, পরেরটায় 55.5, পরেরটা 60.5, পরেরটা 70.5, 75.5, 80.5। এখন দেখো এইখানে এই 45, এইটা ছিল 5 ঘর, তাহলে এখান থেকে আমরা আর এই ওয়াই অক্ষ বরাবর যে দেব এখানে 5 10 15, যেহেতু এখানে সর্বোচ্চ মান আমাদের 13, তাহলে আমাদের 15 পর্যন্ত গেলেই চলবে। কেউ যদি 20ও লেখো তাও কোনো সমস্যা নেই, তবে আমাদের সর্বনিম্ন যা থাকবে তার থেকে একটু বেশি মান নেওয়ার চেষ্টা করবে। দেখো যেহেতু প্রথমটা আছে 5, তাহলে এখান থেকে আমরা এই যে ছোট ক্ষুদ্র গৌর গৌর 5 ঘর নেব, এই দাগ পর্যন্ত দিয়ে আমরা এই করে দেব। তারপর আছে 8, 8 মানে হচ্ছে এখান থেকে এই 5 6 7 8 এই ঘর যাবো, তারপর আনবো। তারপর আছে 11, এখান থেকে আবার তারপর এই 5, আবার এই 5 10, আর এই ছোট এক ঘর যাবো 11। তারপর আছে 13, এই যে 10, 10 এর পরে 11 যেহেতু গেছে আর 2 ঘর গেলেই হবে 13। তারপরে দেখো আছে 10, এই যে 5, এই 5 10, এই গ্রাফ দেখে দেখে তোমরা বসাবে। আর এটাকে কালো করে দিবে বা এরকম দাগ দাগ দিয়ে দিতে পারো, কালো করে দিলে সবচেয়ে ভালো হয়। তবে কালো করে দিতে গিয়ে সময় নষ্ট হয়, অনেক সময় গ্রাফের মানগুলি থাকে বড় থাকে, তোমরা মোটামুটি যতটুকু মার্কিং করে দিলে। আর এখানে ভগ্ন রেখা দেব।
দেখো এটার বিবরণটা আমরা কিভাবে লিখবো, একটা বিবরণ লিখতে হয়। তাহলে আমরা লিখবো, মনে করি এই এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে কি এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। দেখো এই এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এই কথাগুলি ক্যাপিটাল লেটারে লিখতে হয়, আর এক্স অক্ষ ওয়াই অক্ষ এটাকে স্মল লেটারে লিখতে হয়, আর ও মূল বিন্দু তো আমরা ক্যাপিটাল লেটারে লিখবো। দেখো এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 5 একক। এই যে এখানে শ্রেণীব্যক্তি কত দেয়া আছে আমাদের, এই যে এই 46 থেকে 50 5, এর জন্য আমরা লিখছি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 5 একক সমান 5 ক্ষুদ্র বর্গঘর। কারণ আমরা প্রত্যেক 5 ঘরের জন্য 5 এককের জন্য 5 ঘরে যাব, আমরা সব সময় যে কোনো গ্রাফ করলে আমরা 5 ঘরে যাব। এই জন্য 5 একক সমান 5 ক্ষুদ্র বর্গঘর লিখলাম। আচ্ছা 5 একক সমান 5 ক্ষুদ্র বর্গঘরও যা, এখানে আমরা 1 একক সমান 1 ক্ষুদ্র বর্গঘর, এটাও সেম জিনিস। কিন্তু আমি এটা দিয়ে কেন শিখাই, যখন শ্রেণীব্যক্তিটা এখানে 5 না থেকে 10 থাকবে তখনও তুমি লিখবা 10 একক সমান 5 ক্ষুদ্র বর্গঘর, কারণ আমরা সবসময় 5 ঘর পর পর লিখবো। আবার শ্রেণীব্যক্তি যদি 5 আর 10 না দিয়ে তোমার 3 একক দেয়, তখন তো তুমি 3 একক সমান ভগ্নাংশ করে লিখতে পারবে না। এই জন্য তখনও আমরা লিখবো 3 একক সমান 5 ঘর, মানে আমাদের শ্রেণীব্যক্তি যাই দেয়া থাকুক না কেন তোমার 5 ক্ষুদ্র বর্গঘর করে আমরা ঘরগুলিকে প্রকাশ করবো। স্কেলও দেখো আমরা এখানে ছোট করে একটা স্কেল লিখছি, এক্স অক্ষে 5 একক সমান 5 ক্ষুদ্র বর্গঘর, আর ওয়াই আবার 5 একক সমান 5 ঘর না লিখে আমরা 1 একক সমান 1 ঘরও লিখতে পারি, এক কথাই। আর ওয়াই অক্ষে আর 5 এককটা ফিক্সড করে দিয়েছি যাতে তুমি শ্রেণীব্যক্তি যত থাকবে তত একক সমান 5 ঘর, সোজা কথা। কারণ শ্রেণীব্যক্তি 10 থাকলেও 5 ঘর, 5 থাকলেও 5 ঘর, 15 থাকলেও 5 ঘর, 7 থাকলেও 5 ঘর, 3 থাকলেও 5 ঘর, যা দেয়া থাকবে শ্রেণীব্যক্তি তত একক সমান 5 ঘর আমরা নেব। আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমাদের গণসংখ্যা খুব ক্ষুদ্র বাণী থাকে সাধারণত দেয়া, 1 একক সমান আমরা 1 ক্ষুদ্র বর্গঘর বিবেচনা করে আয়তলেখ আঁকা হয়েছে। আর দেখো এক্স অক্ষের এই যে এক্স অক্ষ বরাবর, এই বলতে পারো এক্স অক্ষ বরাবর এই মূল বিন্দু থেকে এই 45.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে, যে ভাঙা চিহ্ন বা ভগ্ন রেখা যেটি বলো, রেখা দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান তা বোঝানো হয়েছে। এর আগের ঘরগুলো যে বিদ্যমান রয়েছে তা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। দেখো তারপরে যদি আমরা পরের এটা যাই, এটা দেখো শ্রেণীব্যক্তি 10, ঠিক তেমনি ভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি 40.5 করে সব বের করেছি। বের করার পরে আমরা এই মানগুলিও কিন্তু বসিয়েছি, দেখো এই মানগুলি, তারপরে 100.5 সব মানগুলি আমরা বসিয়েছি। বসানোর পরে এখানে জাস্ট লেখাটা শুধু চেঞ্জ, সিস্টেম কিন্তু সবগুলোতেই সেম। লেখাটা আমরা লিখবো কি, শ্রেণীব্যক্তির 10 একক সমান 5 ঘর। যেহেতু এখানে 10 দেয়া আছে, আমরা ওই দেখো 5 ঘর পরপরই কিন্তু বসিয়েছি, যে 40.5 এখানে বসাইছি, 50.5, 60.5 এগুলো সব 5 ঘর পরপরই বসাবো। আর প্রথম 5 ঘরে ভগ্নরেখা দেব। আর যেহেতু এখানে শ্রেণীব্যক্তি দেয়া আছে 10 একক, এই জন্য আমরা লিখছি 10 একক সমান 5 ঘর। তো 10 একক সমান 5 ঘরও যা, 2 একক সমানও 1 ঘরও তা, এটাও লিখতে পারো 2 একক সমান 1 ঘর, অথবা 10 একক সমান 5 ঘর এটাও লিখতে পারো। তাহলে আমাদের এটা লিখলে সুবিধা হচ্ছে কি, শ্রেণীব্যক্তি যাই দেখে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, আর বাকি সব লেখাগুলি দেখো একই রকমই। তারপরে দেখো আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের এখানে শ্রেণীব্যক্তি 7, যখন দেখো এখানে 36 থেকে 42, 36, 37, 38, 39, 40, 41, 42, ঠিক আছে, কত আছে আমাদের 7। এই 7 শ্রেণীব্যক্তির জন্য দেখো 35.5 এই সব ঘরগুলো 91.5 পর্যন্ত বসিয়েছি। যখন দেখবে তুমি এই মানটাকে সুন্দরভাবে বসাতে, পাশাপাশি বসালে অনেকের হাতে লেখা বড় লেগে যায়, তখন এই মানটাকে বাঁকা করে লিখতে পারো, ঠিক আছে। আর এই বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি দিয়ে আরো চিহ্ন দিয়ে দিবে, গণসংখ্যা লিখে আরো চিহ্ন দিয়ে দিবে। এখন দেখো আমাদের এখানে শ্রেণীব্যক্তি কিন্তু 7, তাহলে আমরা এই 10 একক সমান 5 ঘর লেখার পরে 2 একক সমান 1 ঘর লিখতে পারি, কারণ এটাকে 5 দ্বারা ভাগ দিলে হয় 2, এটাকে 5 দ্বারা ভাগ দিলে হয় 1। কিন্তু এই 7 এককের জন্য এইভাবে লেখাটা আবার অসুবিধা। এই জন্য আমরা যদি শ্রেণীব্যক্তি 7 একক সমান 5 ঘর, তাহলে 5 একক হইলেও 5 ঘর, 7 একক হইলেও 5 ঘর, 10 একক হইলেও 5 ঘর, তাহলে সেটা আমরা লিখতে পারি। আর বাকি লেখাগুলি দেখো সব সেম। তবে এই 3টা ক্যাটাগরি শিখলে আমাদের মোটামুটি সব ক্যাটাগরির আয়তলেখ শেখা হয়ে যায়। আর দেখো আমি এখানে একটা তোমাদের লিংক দিয়েছি, এই লিংকে গিয়ে তোমরা এই চ্যাপ্টারের উপরে কতগুলি অনলাইন এমসিকিউ টেস্ট আছে ওটাও দিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে তার ভিতর থেকে আমি কয়েকটি কোশ্চেন ধরবো। আশা করি এই তথ্যপত্রের এই প্রশ্নগুলি আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলিয়ে নিবে। ওকে, প্রশ্ন, গণসংখ্যা নিরসন সারণী তৈরির ধাপ কয়টি? 15 নম্বর অঙ্ক করার জন্য আমরা বের করেছি। কিন্তু
গণসংখ্যা নিবেশন সারণী তৈরির ধাপ হচ্ছে 4টি। কি কি? পরিসর, শ্রেণী ব্যক্তি, শ্রেণী সংখ্যা, টেলিচিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। তোমাদের কলম সৃজনশীল কিন্তু এটি আসতে পারে। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক কয়টি ও কি কি? এটা আলোচনা করা হয়নি, কিন্তু এটা প্রিভিয়াস লেসনে তোমাদের আলোচনা করা হয়েছে যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক হচ্ছে আমাদের 3টি: গাণিতিক গড় বা গড়, মধ্য, প্রচুরক। আশা করি বিষয়গুলি সবাই জানো। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে 61 থেকে 66 শ্রেণীর শ্রেণী ব্যক্তিগত। এই সৃজনশীলে এই ধরনের এমসিকিউ যদি আসে তোমরা কিন্তু ভুল করে ফেলো। তোমরা করো কি, ডাইরেক্ট 66 থেকে 61 বিয়োগ দাও না। আমাদের বিয়োগের পরে কিন্তু এক যোগ করতে হয়, মনে আছে তোমাদের পরিসর বের করার সময়? এই জন্য আমরা কেউ যদি ওরকম না করো, করবে 61, 62, 63, 64, 65, 66। শ্রেণী ব্যক্তিগত 6। অনেকে কিন্তু দিয়ে ফেলবে কত? 5। খুব সাবধান। আমাদের 61 থেকে 66 শ্রেণীর মধ্যমান কত? মধ্যমান বের করার নিয়মটা আশা করি সবার মনে আছে। আমরা কি করি, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে আমরা যদি 61 আর 66 যোগ করে 2 দ্বারা ভাগ দেই, দেখো আমাদের আসে 63.5। আশা করি সবাই বিষয়গুলি বুঝতে পেরেছো। আমাদের এ পর্যন্ত যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করেছি, আশা করি সবাই বিষয়গুলি বুঝতে পেরেছো এবং বিষয়গুলি বাসায় অনুশীলন করবে এবং তোমাদের স্ব বিষয় শিক্ষককে পাঠিয়ে দিবে। সবাই বাসায় অবস্থান করবে এবং সাবধানে থাকবে, নিরাপদে থাকবে এবং সবাইকে অবশেষে ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।